গৌর কল্প বৃক্ষ মূলে উড়ে বসকে যারে মন। অঙ্গ শীতলে হবে প্রাণ জুড়াবে, লাগলে গায়ে বৃক্ষের কিরণ। মনে রে লাগলে গায়ে বৃক্ষের কিরণ। গৌর কল্প বৃক্ষ মূলে উড়ে বসকে যারে মন। হ্যালো ফ্রেন্ডস, আমি সাম্য ট্রাভেলম্যান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জার্নিতে। তবে এবারের যে ট্রাভেলটা বা এবারের যে জার্নিটা, সেটা অন্যান্য যে ট্রাভেলগুলো বা জার্নিগুলো আমাদের হয় সেরকম কোনো ট্রাভেল বা জার্নি এটা নয়। এটাকে একটা বলতে পারি আমরা, এটা একটা মিউজিক্যাল জার্নি। কারণ আমরা এমন একটা জায়গায় আজকে যাচ্ছি, এমন একটা জায়গায় গিয়ে আমরা গিয়ে আজকে পৌঁছাবো, সেই জায়গাটা বিখ্যাত হলো কিছু বাংলার মাটির গান। আমাদের এই পশ্চিমবঙ্গে যে মাটির গানগুলো আছে তার মধ্যে তার অন্যতম স্থান হলো সেই জায়গা, সেটা হলো বীরভূম। কিন্তু বীরভূম জেলার মধ্যে আমরা পার্টিকুলারলি আজকে একটা জায়গায় যাচ্ছি, যেটার নাম হলো কেঁদুলি বা জয়দেব। আপনারা সবাই জানেন কেঁদুলি বা জয়দেবের মেলার কথা, কিন্তু আজকে আমরা সেই কেঁদুলি বা জয়দেবের যে ট্র্যাডিশনাল যে মেলাটা আছে সেটাতে আমরা যাচ্ছি না। আমরা একটা এক্সেপশনাল একটা জায়গায় যাচ্ছি, যে জায়গাটা বর্ষামঙ্গল উৎসবের জন্য বিখ্যাত। এই বর্ষামঙ্গল উৎসবটা প্রতি বছর ওখানে এই সময় অর্গানাইজ হয় এবং প্রতি বছর ওখানে বর্ষামঙ্গল উৎসব তারা পালন করে 7 দিন করে। কিন্তু এইবারে প্রথম 2 দিন ধরে এই উৎসব হচ্ছে এবং তাই প্রচুর ভক্তদের সমাগম হবে এবং অনেক রকম যারা লোকসঙ্গীত বা লোকশিল্পী যারা আছে তারা ওখানে উপস্থিত হবে। আমাদের সাথে আজকে আমার যে কো ট্রাভেলার, তিনি হলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। অন্যান্য সময় আপনারা এতদিন যে ব্লগে প্রীতমকে দেখেছেন, কিন্তু শান্তনুদা এবারে আমার সাথে প্রথমবার এই ট্রাভেলে আমার সাথে থাকি। শান্তনুদার সাথে আমি এর আগে অনেক জায়গায় গেছি, আমরা কো ওয়ার্কার, আমরা একসাথে কাজ করি দীর্ঘদিন ধরে। কিন্তু এই যে ব্লগিংয়ের যে ব্যাপারটা, এটা প্রথমবার শান্তনুদার সাথে আমি করছি। আমরা অন্যান্য কন্টেন্ট বানাই, কিন্তু এইবারে আমরা একটা ব্লগ তৈরি করছি এবং শান্তনুদা আপনাদেরকে কিছু বলবে। শান্তনু, আপনি বলুন। রবীন্দ্রনাথের বর্ষার দিনে কবিতাটা মনে আছে আমাদের অনেকেরই। তার শেষ দুটি লাইন হলো, সে কথা আজই যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশা। আজকে এই শ্রাবণ ছুঁই ছুঁই বর্ষার দিনে আমরা চলেছি, ঠিক যেদিকে মুখ করে বসে আছি তার উল্টো দিকে ট্রেন ছুটেছে বোলপুরের দিকে। আমরা যাচ্ছি শ্যামশাখা আশ্রমে, জয়দেবের শ্যামশাখা আশ্রম। সেখানেই হবে বর্ষামঙ্গল। বর্ষামঙ্গল একটি উৎসব। এই বর্ষামঙ্গল উৎসবে সমস্ত লোকশিল্পীরা যোগ দেবেন, স্থানীয় বহু মানুষ যোগ দেবেন, দিয়ে তারা বর্ষাকে আবাহন করবেন। বর্ষাকে আমাদের পরিবেশের কতটা প্রয়োজন, তার পথে কি বাধা আছে, সেই বাধা কি করে সরাতে হবে, তেমনি মত বিনিময়ের একটা সাংগীতিক আলোচনার পরিসর আমরা উপভোগ করতে যাচ্ছি আমি আর সাম্য।
আবার পৌঁছে কথা হবে। বোলপুর যাওয়ার জন্য হাওড়া থেকে হাওড়া রামপুরহাট স্টেশন যে ট্রেনটা সেটাতে আমরা চলেছি। এই ট্রেনের একটা নাম আছে, সেটা হলো বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। আমরা এই ট্রেনটা 4:35 উঠেছি বিকেলবেলা এবং আমরা পৌঁছাবো বোলপুর কোন একটা সময় দিয়ে। আর এটা রিজার্ভেশন করতে আমাদের 50 টাকা মাত্র লেগে যাবে। খুবই চিপ এবং সিটগুলো ভালো, খারাপ না। আপনারা যদি বিকেলবেলার দিকে বোলপুর বা রামপুরহাট এই সমস্ত জায়গায় যেতে চান তাহলে এই ট্রেনটা আপনারা দিতে পারেন, ট্রাভেল করতে পারেন। তাহলে যাওয়ার পথে আপনাদের কিছু ভিজুয়াল আমরা দেখাই যে কেমন লাগছে আমাদের সেই জায়গাটার উপরে ট্রেনটা যাচ্ছে। বন্ধুরা, অনেকদিন বাদে এরকম একটা ওয়েদারে আমরা যাচ্ছি ট্রেনে করে। কারণ বেশিরভাগ সময় হেজ থাকে ওয়েদার, কিন্তু আজকে একদম ক্লিয়ার ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে এবং তারপরে ঝলমলে রোদ, খুব ভালো লাগছে। এবং বেশ প্রচুর একটা হাওয়া আছে, যেটা ট্রেনের হাওয়া বেশি সব জায়গাতেই থাকে সবসময়। কিন্তু এই ওয়েদারটা এই ট্রেনে করে যেতে আমার খুবই ভালো লাগছে। আপনারা দেখুন বাইরের ওয়েদারটা কেমন। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম এই বোলপুর, আমরা ঢুকছি স্টেশনে, এখন নামবো আমরা। আমরা এখন বোলপুর স্টেশনের বাইরে চলে এসেছি এবং আমরা এখন এখান থেকে অটো বা বাস ধরে আমরা জয়দেব যাব। এখান থেকে জয়দেব 20-22 কিলোমিটার দূরে এবং আমরা এখান থেকে যাব, যে দেখি কতক্ষণ লাগে। চলুন আমরা অটো স্ট্যান্ডের দিকে যাই, যে জিজ্ঞেস করি যে কত টাকা তারা নেবে। আমরা এখন বোলপুর স্টেশন থেকে একটা টোটো ধরে আমরা যাচ্ছি বাইপাসে। সেখান থেকে আমরা কাশীপুর বাইপাসে, সেখান থেকে আমরা ইলামবাজার যাব। ইলামবাজার থেকে যদি কিছু পাই তাহলে আমরা আজকে জয়দেব যাবো, না ইলামবাজারে থেকে যেতে হবে আমাদেরকে। দেখি কি করা যায়। এই যে এই 3 মাথার মোড়ে একটা নজরুলের মূর্তি আছে, তো এই মোড়ে আপনাদেরকে এসে নামতে হবে। আর মোড় থেকে ঠিক এই যে দিকটা, যেদিকে দেখুন একটা ট্রাক যাচ্ছে, তো ওই যে পাশে বাইকটা আসছে বা কোনো গাড়ি আসছে ওই পাশে আপনাদেরকে যেতে হবে জয়দেব যেতে গেলে। তো এই সময় যারা ট্রেন থেকে নেবে, আপনারা যারা জয়দেব যাওয়ার কথা ভাববেন তারা একটা টোটো ধরে বাইপাসে আসবেন। টোটোর ভাড়া হলো 10 টাকা জন প্রতি, এবং সেখান থেকে আপনারা বাস পাবেন, ইলামবাজার যাওয়ার বাস পেতে পারেন। তবে জয়দেব যাওয়ার ডাইরেক্ট বাস এই সময় মনে হয় পাবেন না, তবে অটো কিছু যায়, ওই অটো যদি যায় তাহলে আপনারা পেতে পারেন, নাহলে বাস ধরে আপনাকে ইলামবাজার যেতে হবে। ইলামবাজার থেকে কোনো একটা ব্যবস্থা করে আপনাদেরকে এই সময় জয়দেব পৌঁছতে হবে। সকালের দিকে আসলে বা আরও আগে আসলে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট এখান থেকে জয়দেব যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কোনো কিছুই পাচ্ছি না এখানে আপাতত। আমরা 2-1টা অটোকে ট্রাই করলাম, কিন্তু তারা কেউই যাচ্ছে না। তো দেখুন আমাদের কি হয়। সেরকম হলে আমরা আজকে ইলামবাজার পৌঁছতে না পারলে বোলপুরেই থাকবো, কিন্তু আমরা আশা করি যে আমরা পেয়ে যাবো কিছু না কিছু একটা। প্রায় 15 মিনিট
20 মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি এখন এই জায়গাতে। শ্যামসাগর আশ্রমে আমরা এসে পৌঁছেছি ঘন্টাখানেক আগে। তো আমরা বোলপুরে যে বাইপাসের মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছিলাম না, এবং আমরা ওখান থেকে কোনো বাসও পাইনি, অটোও পাইনি। তো আমাদের এক পুরনো বন্ধু, তিনি বাইক নিয়ে এসে আমাদেরকে লিফট দেন এবং তিনি আমাদেরকে ছেড়ে দিয়ে যান ইলামবাজার অবধি। ইলামবাজার থেকে একটা অটো ধরে আমরা সেখান থেকে শ্যামসাগর আশ্রমে এসে আমরা পৌঁছেছি জয়দেবে। এবার এখানে এসে আমরা ডিনার করে নিয়েছি অলরেডি, এবং কাল থেকে এখানে বর্ষামঙ্গল উৎসব যে আশ্রমে শুরু হবে। এখন রাত্রিবেলা এখানে অন্ধকার বলে আমরা আপনাদেরকে এখানে কিছু করে দেখাতে পারছি না এই মুহূর্তে, যে কীরকম জায়গাটা বা আশেপাশে কি আছে। তবে কালকে সকালবেলা আমরা এই পুরো আশ্রমটা এবং তাকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গাগুলো আছে, কীরকম জায়গা অবস্থিত, এটা আমরা কালকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকের জন্য গুড নাইট। কাল থেকে আমাদের বর্ষামঙ্গল উৎসবে শুরু হবে। আমরা সেই বর্ষামঙ্গলের উৎসবের জন্যই আমাদের এখানে আসা। কাল থেকে আমরা সেটা দেখতে পাবো। গুড নাইট। পরের দিন সকালে আমরা ঘুরে দেখলাম শ্যামসাগর আশ্রমটি। আশ্রমটি খুবই সুন্দর, বনাঞ্চলের ভিতর প্রকৃতির কোলে অবস্থিত একটি অসাধারণ উদ্যোগ। আশ্রমের দ্বিতীয় তলে আয়োজন করা হয়েছিল একটি ছোট আলোকচিত্র প্রদর্শনী। সেখানে বিগত বছরগুলির বর্ষামঙ্গল উৎসবের স্মৃতি তুলে ধরা হয়েছিল। আশ্রমের তৃতীয় তলে আমার আর শান্তনুদার জন্য থাকার বন্দোবস্ত করা হয়েছিল। বন্ধুরা, এই সকালবেলা আমরা আজকে এসে পৌঁছেছি জয়দেবের তমালতলায় থাকেন বিশিষ্ট বাউল শ্রী লক্ষণ দাস বাউল। চলুন আমরা ওর সঙ্গে একটু বাউল গান নিয়ে কথা বলবো। ট্রাভেলম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই জয়দেবে এসেছি। জয়দেবে আসার কারণটা হলো বর্ষামঙ্গল যে কর্মসূচি চলছে শ্যামসাগর আশ্রমে, তারই একটি অংশ হিসেবে আমরা কথা বলবো, এবং সেই কথোপকথন আমরা আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেবো কোথায় কখন দেখা যাবে। গৌর কল্প বৃক্ষ মূলে উড়ে বসকে যারে মন, অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে, লাগলে গায়ে বৃক্ষের কিরণ, মনে রে লাগলে গায়ে বৃক্ষের কিরণ,
গৌর কল্প বৃক্ষ মূলে উড়ে বসকে যারে মন। লাগলে গায়ে বৃক্ষের হাওয়া শ্রী গৌরাঙ্গের হবে দয়া। ঘুচিবে অনিত্য মায়া এই ছায়ার গুণেতে। পাপ তাপে হবে নষ্ট, ঘুচে যাবে মনের কষ্ট। নয়ন ভরে দেখবি স্পষ্ট শ্রী গৌরাঙ্গের যুগল চরণ। গৌর কল্প বৃক্ষ মূলে উড়ে বসকে যারে মন। কমলতলাতে লক্ষণ দাস বাউলের সাথে আড্ডা দেওয়ার পর আমরা ঘুরে দেখলাম জয়দেব মন্দির এবং তার আশেপাশের জায়গাগুলি। বন্ধুরা, এখন আমি আর শান্তনুদা জয়দেবের শ্যামসখা আশ্রমের বাইরে যে বনসৃজন প্রকল্প আছে, সেই বনসৃজন প্রকল্পের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি জয়দেবের দিকে। এবং জায়গাটা খুবই সুন্দর। ওই পাশে আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো, সেটা হলো যে অজয় নদ এবং আশপাশটা প্রচুর গ্রিনারি হয়ে আছে, চারদিকে সবুজে সবুজ একটা গ্রাম্য পথ, খুব সুন্দর লাগছে। আপনারা, এটা হলো একটা মাস্ট ভিজিট একটা প্লেস। এখানে একটা ঘর ভাড়া পাওয়া যায়, গোলক বলে একটি বাড়ি, আপনাদেরকে আমি দেখালাম এই মাত্র। সেটাতে আপনারা ফোন করে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এবং এর সামনে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি বাউল একাডেমি আছে, সেটা একটা শুনলাম যে ওইটা নাম হলো বাউল একাডেমি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা রিসর্ট। তো ওই রিসর্টেও আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। তার গেটটা আমরা আপনাদেরকে দেখাবো, ওটাও বেশ সুন্দর। তো ওখানে আপনারা থাকতে পারেন। হ্যাঁ, এবার যে মূল বক্তব্যটা হলো যে এবারে বর্ষামঙ্গল উৎসব, যার জন্য আমাদের এখানে আসা। এবারে কোনো একটা কারণবশত বর্ষামঙ্গল উৎসবে লোকজনের আসার যে পরিমাণ, সেটা খানিকটা কম। এবং জানি না সে তার কারণটা কী। অন্যান্য বারে প্রায় 500,000 লোকজন এখানে আসে। বন্ধুরা, আমরা এখন জয়দেব মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এটা হলো জয়দেব মন্দির এবং জয়দেব যে বাস স্ট্যান্ড আছে তার কাছে এটা অবস্থিত। এবং আমরা এখন জয়দেবের যে মূল মঞ্চ, যেখানে জয়দেব মেলা হয় শীতকালে, সেখানে আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে। এখন কোনো মেলা তো হচ্ছে না, শীতকালের দিকে আপনারা আসলেই মেলাটা দেখতে পাবেন। তো আপনারা দেখুন জয়দেব মন্দির। জয়দেব মন্দিরের ঠিক পেছন দিকে হলো জয়দেব বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাবেন এখন বাস দাঁড়িয়ে আছে দূরে। আর এটা হলো মূল মঞ্চ, যেখানে জয়দেব মেলা হয়, তার মূল মঞ্চটা হলো এটা। এখান থেকেই মেলাটা বসে।
এবং এখানে বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলো, বিভিন্ন লোকসঙ্গীত যেগুলো এখানে হয় আর কি, তার জায়গাটাই হলো এটা। তো এই হলো জায়গাটা, আপনারা ঘুরে দেখুন একবার মোটামুটিভাবে। এটা হলো জয়দেব বাজার। আর এই যে সোজা রাস্তা যেটা চলে যাচ্ছে, সেই সোজা রাস্তাটা দিয়ে গেলে অজয় নদ। এই অজয় নদের ওখানে মেলা বসে এবং বিভিন্ন শিল্পী তারা এখানে এসে গান করেন জয়দেব মেলার সময়। তো এবারে আমরা মেলার জন্য আসি না, আমরা তো আপনাদের আগেই বলেছি যে বর্ষামঙ্গল উৎসবের জন্য আমরা এখানে এসেছিলাম শ্যামসাগর আশ্রমে। তো এই মেলা এবারে আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু মেলার যে প্রাঙ্গণ এবং যে মূল মঞ্চ এবং জয়দেব মন্দির আপনারা দেখলেন। আর এটা হলো জয়দেব বাজার, এই বাজারেতেই সমস্ত কিছু অবস্থিত। এবং এখানে একটা ওই দেখুন দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হলো গেস্ট হাউস জয়দেবের, ওখানে এসে আপনারা থাকতে পারেন। আশ্রমে ফিরে আসার পর কথা বলে নিলাম শ্যামসখা আশ্রমের কর্ণধার শ্রী শ্যাম হালদারের সাথে। ওনার কাছ থেকে জেনে নিলাম এই বর্ষামঙ্গল উৎসব পালন করার মূল উদ্দেশ্য। আমরা দেখেছি আমাদের আদিবাসী শ্রেণীর মানুষেরা তারা কিন্তু গাছকে নিয়েই, মানে বৃক্ষ এবং এই সবুজ প্রকৃতি নিয়েই তাদের সমস্ত আরাধনা। আমাদের বিভিন্ন ধর্মের লোকেরা শুধু মন্দির, মসজিদ, গির্জা এরকম এগুলো সব বানাচ্ছে এবং সেই একটা পাথরের স্তূপ তৈরি করছে, কিন্তু সেখানে গাছের কিন্তু তাদের গাছ নিয়ে কিন্তু সেখানে কোনো সেবা বা তাদের গাছের যে প্রকৃতির যে সেবা, সেই সেবাটা সেটা ভেবে ওঠা হচ্ছে না। একটা জিনিস আমার এবং আমাদের ভাবনার মধ্যে রয়েছে যে আমি প্রকৃতি, মানে একটা গাছ যদি আমাকে দেয় আমি গাছকে দিই, মানে দুজনের এক্সচেঞ্জ রয়েছে, মানে যে সম্পর্কটা পৃথিবীতে আর কোনো গাছ কারোর সঙ্গে সম্পর্ক নেই। এবং এই সবুজ প্রকৃতিকে নিজের প্রকৃতি মনে করি তখন আমি এর সর্বনাশ চাইব না, যার জন্য একটা নতুন আধ্যাত্মিক ভাবনার কথা ভাবা হয়েছে যে গাছটা আমি, সেই হিসেবে গাছ লাগানো। সেদিন সন্ধেবেলায় দেখা পেলাম জয়দেবের গীত গোবিন্দ খ্যাত সঙ্গীতবিদ শ্রী অনাথ বন্ধু ঘোষের। ওনার গানে শুরু হলো বর্ষামঙ্গল উৎসবের সঙ্গীত সন্ধ্যা। হচ্ছে আজকে আমি এই বর্ষায় কাজী নজরুল ইসলামের একটি মেঘ রাগের উপরে আধারিত গান উদ্বোধনী। তিনিও তো আমাদের মধ্যে একজন শ্রদ্ধেয় কবি এবং চরম, যার জীবনটা শুধু বিদ্রোহী বললে ভুল হবে, তিনি চরম বিরোহী, চরম প্রেমিক, চরম ভক্তিমার্গ, চরম আধ্যাত্মিক এবং চরম সুখী, চরম দুঃখী, যা পেয়েছেন সব চরম। আমি মেঘ বরণা, শ্যামা তুমি আমি মেঘ বরণা, মোর দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা, বৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা, শ্যামা তুমি আমি মেঘ বরণা, শ্যামা তুমি আমি মেঘ বরণা। অম্বরে জলদ মৃদঙ্গ বাজায়, কদমকে আয় বন ডালা সাজায়, অম্বরে
বাজায় অম্বরে দলদমি রঙ্গ বাজায় কদমকে আয় মনো ডালা সাজাই হাসে সর্ষে কুসুমে ধরা নিরাভরণা হাসে সর্ষে কুসুমে ধরা নিরাভরণা মোর বৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরনা শ্যামাতন্নি আমি মেঘ বরণা শ্যামাতন্নি আমি বালি হাওয়ায় ওরে কালো কুন্ত বিজলিও মেঘ মুখে হাসি চোখে জল হাওয়ায় ওরে কালো কুন্ত বিজলিও মেঘ মুখে হাসি চোখে জল রিমি ঝিমি নেচে যায় চলো চরণা রিমি ঝিমি নেচে যায় চলো চরণা মোর বৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা শ্যামাতন্নি আমি মেঘ বরণা শ্যামাতন্নি আমি মেঘ বরণা মোর বৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা শ্যামাতন্নি আমি মেঘ বরণা শ্যামাতন্নি আমি শ্যামাতন্নি আমি শ্যামাতন্নি আমি মেঘ আহা অপূর্ব অপূর্ব অসাধারণ। বর্ষামঙ্গল উৎসবের দ্বিতীয় এবং শেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সবাই প্রকৃতির আরাধনা করলাম। শ্রী অনাথবন্ধু ঘোষ প্রথম গাছটি লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন। বর্ষামঙ্গল উৎসবে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আজকে বর্ষামঙ্গলের দ্বিতীয় দিন। কালকে রাত্রিবেলা আমরা অনেক রকমের গান শুনেছি, অনেক সুন্দর সুন্দর গান। কালকে আমরা প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী অনাথবন্ধু ঘোষের আমরা ইন্টারভিউ করেছি এবং আরও বিভিন্ন বিশিষ্ট যে শিল্পী তাদের গান আমরা শুনেছি। আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সামিল হয়েছি, আপনারা দেখুন। বন্ধুরা, বর্ষামঙ্গল উৎসবের আজকে দ্বিতীয় দিন এবং সমস্ত কর্মসূচি যেগুলো ছিল সেগুলো শেষ হয়েছে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে। তো আমরা এখন রেডি হচ্ছি, আমরা কলকাতার দিকে বেরোবো, বাড়ির দিকে। তো চলুন, আপনারা আশা করি পুরো জায়গাটা ভালো করে আমি ঘুরিয়ে দেখাতে পেরেছি আপনাদেরকে। একটা বনাঞ্চল, তার মধ্যে একটা ইউনিক টাইপের একটা আশ্রম,
যে আশ্রমে বিভিন্ন রকমের আর্ট ফর্ম নিয়ে প্র্যাকটিস করা হয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় এবং বর্ষামঙ্গল তারই একটা উৎসব, যেখানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে জনচেতনা তৈরি করা হয়। বন্ধুরা, আমরা এখন জয়দেবের যে মেলা প্রাঙ্গণ আছে, যেখানে অজয় নদ, সেখানটায় এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখুন জায়গাটা কেমন। ওই দূরে দেখুন দেখা যাচ্ছে অজয় নদ। আমরা এখন জয়দেবের যে মেলা প্রাঙ্গণ, যেখানে জয়দেবের মেলা হয়, সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি। নীল আকাশ, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এটা হলো বাস। এই বাসটা দুর্গাপুর যায়, তো আপনারা যারা দুর্গাপুর যেতে চান, এখান থেকে দুর্গাপুর স্টেশন থেকে হাওড়া বা কলকাতায় যারা যেতে চান, তারা আপনারা এই জয়দেবের বাস আপনারা দুর্গাপুর স্টেশন থেকেই পেয়ে যাবেন। আর আপনারা যারা বোলপুর দিয়ে আসবেন, তাদের জন্যে বোলপুরগামী বাস আছে, বা বোলপুর থেকে জয়দেবগামী বাস আছে। সেই বাসেও আপনারা এখানে আসতে পারেন। সেদিনকে রাত্রিবেলা যেহেতু আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আমরা আপনাদেরকে এই বাস দেখাতে পারিনি, বাস আমরা পাইনি। আমাদের এক বন্ধু আমাদেরকে মোটর বাইকে করে পৌঁছে দিয়েছিল ইলামবাজার অবধি। ইলামবাজার থেকে আমরা একটা অটো পেয়েছিলাম, অটো ধরে এখানে এসেছিলাম। কিন্তু যেহেতু আজকে এখন সকালবেলা, তো আমরা এখান থেকে দুর্গাপুর চলে যাচ্ছি। দুর্গাপুর দিয়ে আমরা হাওড়া স্টেশনের অনেক ট্রেন পেয়ে যাব, সেই ট্রেনে করে আমরা বেরিয়ে যাব। তো আমি আপনাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশানটা এই কারণে দিয়ে রাখছি, কারণ বাই চান্স আপনারা যারা দুর্গাপুর দিয়েও আসতে চান, তারা অনায়াসে এখানে আসতে পারেন দুর্গাপুর দিয়ে। এবং যারা বোলপুর দিয়ে আসতে চান, তারা বোলপুরে নেবে, আপনারা ওখান থেকে বাস পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আর কথা বাড়াবো না, আমাদের এই ব্লগটা এই অবধি। আরও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে, নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে আপনারা অবশ্যই চোখ রাখুন দ্য ট্রাভেলম্যান ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন।